বিদ্যুতের চালাকি ধরতে পেরেই বিদ্যুৎকে এসে উচিত শিক্ষা দিল বাণী আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাণী কাবেরীকে বলে, মাসিমা, এই ছেলে মেয়েদের জন্য আমরা সামর্থ্য অনুযায়ী যতটুকু দান করব আপনার হাত দিয়ে করতে চাই। তখন কাবেরী বলে, কেন? অনিরুদ্ধ তোমার মা তো এখানে আছে। তখন সাথী বলে, না কাবেরী, আমাদের দুর্দিনে তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলে, তাই এটার অধিকার শুধুমাত্র তোমার। তুমি আর না করো না। তখন অন্তরা বলে, হ্যাঁ মা, তুমি না করো না, রাজি হয়ে যাও না। তখন কাবেরী কি করবে বুঝতে পারে না। তারপরে অনিরুদ্ধ কাবেরীর হাত দিয়েই সে অসুস্থ বাচ্চাদের জন্য 1,00,000 টাকার চেক দিয়ে দেয় সেই লোকটার হাতে। তখন অনিরুদ্ধ বলে, আমি জানি এ টাকাটা খুবই কম, তারপরেও যতটুকু সম্ভব ততটুকু আমরা দিয়েছি। একটা বাচ্চারও তো অন্তত চিকিৎসা হবে। তখন লোকটা বলে, ধন্যবাদ মিস্টার চ্যাটার্জি। তখনই সেখানে তাপস আসে আর এসেই বলে, অনিরুদ্ধ, তোমরা এখানে আমাকে কেন ডাকলে? তখনই কাবেরীকে দেখেই তাপস রেগে যায় আর বলে, এ কি কাবেরী, তুমি এখানে? তুমি এখানে কি করছো? তখনই অনিরুদ্ধ কিছুই বলে না। তখন তাপস বলে, তুমি আবার ওদের কথা শুনে এখানে চলে এসেছো? তোমাকে কতবার বলেছি বাণীর সঙ্গে তুমি একদম মিশবে না, বাণীর কাছাকাছিও আসবে না। তখনই এই কথা শুনে কাবেরী বলে, তুমি না ওদের ভুল বুঝো না। আসলে এই বাচ্চাগুলোর জন্য অনিরুদ্ধ আর বাণী কিছু টাকা ডোনেট করেছে। সেটা না আমার হাত দিয়েই করেছে। তখন তাপস বলে, তুমি বুঝতে পারছো না এসব কেন করছে ওই বাণী? নিজের দলে তোমাকে টানার জন্য। শোনো, অনিরুদ্ধ আর সাথীর অবস্থা দেখছো তো? রাস্তায় বসে গেছে ওরা। তুমিও কি তোমার অবস্থা ওদের মতো করতে চাও? বাণীর কথা শুনলে না ওদের মতো অবস্থাই তোমারও হবে। বুঝতে পেরেছো? তাই তোমাকে আমি সাবধান করে দিলাম। একদম তুমি ওদের কথা শুনবে না। তখনই অনিরুদ্ধ বলে, মিস্টার চ্যাটার্জি, আপনাকে এখানে ডেকেছি একটা কারণ আছে। কিন্তু আপনি যে বাণী সম্পর্কে এতগুলো কথা বললেন না, সত্যিই কি বাণীর জন্য আমাদের কোনো ক্ষতি হয়েছে? আপনি বলুন তো? অথচ বাণীর জন্য আমি আমার নিজেকে চিনতে পেরেছি। আমি নিজে মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। বুঝতে পেরেছেন? এই সবকিছু না বাণী শিখিয়েছে। আমরা মোটেও পথে বসিনি। আমরা খুব ভালো আছি। তখন এই কথা শুনে তাপস অবাক হয়ে অনিরুদ্ধের দিকে তাকিয়ে থাকে। তখন অনিরুদ্ধ বলে, সেজন্য বাণী সম্পর্কে একটা কথা বলবেন না। তারপরে বাণী বলে, মেসোমশাই, আসলে আমার মেয়েটা আপনারা না থাকলে তো বেঁচেই থাকতো না। তাই কাবেরী মাসিমা যে টাকাটা দিয়েছে সেখানে তো আপনারও অবদান রয়েছে। তাই আপনার কাছে আমি হাত জোড় করে কৃতজ্ঞতা জানাচ্ছি। সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু মিস্টার চ্যাটার্জি তো বলেছিল এই টাকাটা শোধ করে দেবে। আমরা তো ধার হিসেবে টাকাটা নিয়েছিলাম। তাই সেই টাকাটা এখন শোধ দেওয়ার সময় চলে এসেছে। তাই আপনাকে এখানে আমরা ডেকেছি। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, এবার আপনার হাতে টাকাটা তুলে দেবে আমার মা। তখন সাথীকে তাপসের সামনে নিয়ে আসে আর সাথীর হাতেই সেই 40,00,000 টাকার চেকটা দিয়ে দেয়। তারপরে সাথী চেকটা তাপসের দিকে ধরে বলে, নাও, দেখে নাও টাকার অ্যামাউন্টটা ঠিক আছে নাকি, দেখে নাও। তখন তাপস তাকিয়ে থাকে। তারপরেই অন্তরা বলে, নাও বাবা, টাকাটা নিয়ে নাও। না হলে তো আবার পরে বলবে যে তোমাকে টাকা দেয়নি। নাও, টাকাটা নিয়ে নাও। তখন তাপস রেগে টাকার চেকটা নিয়ে নেয়। তারপরে চেকটা নিয়েই অনিরুদ্ধকে বলে, শোন অনিরুদ্ধ, কম্পিটিশনে জিতে এই টাকা পেয়ে খুব উড়ছিস তাই না? আমি তোকে বলছি, একদিন আমার কাছে তোকে মাথা নত করতে হবে। আমার কাছে তোকে আসতে হবে। এই আমি বলছি তোর পিতা হয়ে। বুঝতে পেরেছিস? তুই এই বাণীর আসল রূপটা তো চিনিস না। বাণীর আসল রূপটা যেদিন তুই জানতে পারবি, সেদিন তুই ঠিক আমার কাছে ফিরে আসবি। তখন এই কথা বলেই কাবেরীকে বলে, শোনো, তোমাকে আমি যেটা বললাম সেটা করবে। আর কোনোদিন এই বাণীর আশেপাশে আসবে না। এই বলে ওরা সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ আর বাণী সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে জেলের মধ্যে বিদ্যুৎ ভালো হওয়ার নাটক করতে থাকে। তখন বিদ্যুৎকে জেলার সাহেব বলে, আরে বিদ্যুৎ, তুমি তো দেখছি সত্যি ভালো হয়ে গেছো। তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ, স্বপ্নে এসে আমাকে আদেশ করেছে যে আমি ওই জন্মের পাপ এই জন্মে খণ্ডাতে না পারলে যেমন মুক্তি নেই। তখন জেলা সাহেব বলে, মানে ওই জন্মের পাপ এই জন্মে কি করে খণ্ডাবি তুই বিদ্যুৎ? তখন বিদ্যুৎ বলে, আমার আগের স্ত্রী বাণী আর অনিরুদ্ধ, তাদের কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। বাণী যদি আমাকে ক্ষমা না করে তাহলে যে আমি কিছুতেই মুক্তি পাবো না। আমি যে অনেক অন্যায় করেছি বাণীর উপর, অনেক অত্যাচার করেছি। তাই বাণীর সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা করে দিন না। তখন জেলা সাহেব বলে, অসম্ভব, এটা না কিছুতেই সম্ভব নয়। তখন বিদ্যুৎ জেলা সাহেবের পা ধরে আর বলে, আমি আপনাকে অনুরোধ করছি যে করে হোক আপনি ব্যবস্থা করে দিন না। তখন সবাই মিলে
বিদ্যুতের সঙ্গে তালে তাল মেলায়। তখন অফিসার বলে, আচ্ছা দেখছি কি করা যায়। ওইদিকে অনিরুদ্ধ বাণী রান্না করবে। তখনই বাণী দেখতে পায় যে কেরোসিন শেষ হয়ে গেছে। তারপরে কি করবে সেই কথা ভাবতেই বাণী কতগুলো রাস্তায় পাতা দেখতে পেয়ে সেই পাতাগুলো এনে ইট দিয়ে বসিয়ে রান্না বসিয়ে দেয়। তখন সাথী বলে, বা বানি চটজলদি না সবকিছুর সমাধান তোমার কাছে আছে। আমার না এই জন্যই ভীষণ ভালো লাগে। তখন অনিরুদ্ধ বলে, এই জন্য তো বলি মা, বানির কাছে যে আইডিয়া আছে সেগুলো দিয়ে কিন্তু বানি একজন বিজনেস ওম্যান হতে পারে। আর বানির আইডিয়া গুলো কিন্তু খুব ভালো ভালো কাজেও লাগবে। তখনই সব কাস্টমাররা চলে আসে আর এসে অনিরুদ্ধ বানির প্রশংসা করতে থাকে আর বলে, খুব ভালো লেগেছে তোমাদের কম্পিটিশন দেখে। কিন্তু বানি বৌদি, এ কি অবস্থা, এভাবে রান্না করছো কেন? তখন বিদ্যুৎ বলে, আর বলো না, এসেই দেখি কেরোসিন শেষ হয়ে গেছে। তাই তোমার বানি বৌদি চট জলদি এই বুদ্ধি শুরু করে দিয়েছে, এভাবেই রান্না করছে। তখন সাথী বলে, হ্যাঁ, আমাদের বানি হলো বুদ্ধির মাস্টার। তারপরে বানি বানি বলে, না, আসলে আমার খদ্দেররা এসে না খেয়ে ফিরে যাবে না, সেটা তো হতে পারে না। সেজন্য এভাবেই রান্না করব। তারপর কাস্টমাররা চলে গেলে বানি বলে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আমরা তো এইভাবেও রান্নার কাজ করতে পারি, তাই না? জ্বালানি সরবরাহ করতে পারি। তাহলে তো আমাদের অনেক সাশ্রয় হয়। তখন সাথী বলে, তার মানে তুই বলছিস এভাবে অনেক লোকদের নিয়ে কাজ করা যাবে? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, ইনভেস্ট করা যাবে। আর ইনভেস্টরও খুঁজতে হবে যদি আমাদের টাকায় কম পড়ে। তখন বিদ্যুতের মাও খুশি হয়ে যায়। তারপর অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে বানি, তাহলে এই ব্যাপারে আমরা কথা বলে দেখব। তখন বানি বলে, ঠিক আছে, তাহলে যদি এরকমটা হয় তাহলে তো আমরা নিজেরাও গ্যাস সরবরাহ করে এই যে জ্বালানি থেকেই নিজেদের রান্না সবকিছু কমপ্লিট করতে পারবো। আর সেটা থেকে আমাদের আয়ও হবে। ঠিক তখনই সেখানে সেই জেলার সাহেব এসে হাজির হয়। তখন জেলার সাহেবকে দেখে বানি চমকে যায় আর বলে, অফিসার, আপনি এখানে? আবার কি কোনো সমস্যা হয়েছে? তখন অফিসার বলে, না না ম্যাডাম, কোনো সমস্যা হয়নি। আসলে নিরুপায় হয়ে আপনাদের কাছে আসতে আমি বাধ্য হয়েছি। তখন অনিরুদ্ধ বলে, কেন, কি হয়েছে অফিসার? তখন অফিসার বলে, আসলে বিদ্যুৎ বিদ্যুৎ আপনাদের সঙ্গে দেখা করতে চাইছে, তার জন্য আমাকে এখানে আসতে হলো। তখন অনিরুদ্ধ বলে, মানে বিদ্যুৎ আমাদের সঙ্গে দেখা করতে চাইছে মানে? তখন জেলা সাহেব বলে, হ্যাঁ, বিদ্যুৎ অনশনে বসেছে। আর ওর সঙ্গে না আরো কতগুলো কয়েদিরাও অনশনে বসেছে, বুঝতেই তো পারছেন। তাই নিরুপায় হয়ে আপনাদের কাছে আসতে বাধ্য হয়েছি। তখন বাণী বলে, সবকিছু ওর নাটক। ও কত বড় শয়তান আপনি জানেন না অফিসার। ও আবার কোনো ক্ষতি করার জন্য এসব ধান্দা করেছে। আমি জানি এসব কিছু ওর নাটক। তখনই বিদ্যুতের মা বলে, হ্যাঁ অফিসার, এসব কিছু না ওর নাটক। ও বাণীর আর অনিরুদ্ধের ক্ষতি করার জন্য যা কিছু করতে পারে সেটা আমরা জানি। তাই ওর এই নাটকে না আপনি ভুলে যাবেন না। তখন অফিসার বলে, দেখুন, আমাদেরও তো একটা দায়বদ্ধতা আছে, তাই আসলাম। দেখবেন আপনারা কিছু করতে পারেন কিনা। তখন বাণী বলে, না, আমরা ওর সঙ্গে দেখা করতে যাব না। তারপরে অফিসার চলে গেলেই অনিরুদ্ধ বলে, বিদ্যুৎ আবার কি নাটক শুরু করে দিয়েছে কে জানে। ওর মতলবটা কি সেটাই তো বুঝতে পারছি না। না হলে জেলার সাহেব নিজে এসেছে। তখন বাণী বলে, মতলব, তার মানে কোনো মতলব এটেছে, তাই না? তাহলে তো আমাদের যেতেই হবে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ ঠিক বলেছো, আমরা গিয়ে দেখা করব। তারপর অনিরুদ্ধ, বাণী আর বিদ্যুতের মা জেলার সাহেবের কাছে গেলেই জেলা সাহেব বলে, ও আপনারা এসেছেন, যাক ভালোই হয়েছে। চলুন, ওইদিকে বিদ্যুতের অবস্থাও না ভালো নয়। তারপরে আমাদের উপরেই তো এটার দায়ভার এসে পড়বে। ওইদিকে বিদ্যুৎ টান হয়ে শুয়ে আছে। তখন ওর ভক্তরা সবাই মিলে বিদ্যুতের হাত পা টিপছে। তখনই সেখানে জেলা সাহেব আসার এসে বলে, বিদ্যুৎ, ওঠ, দেখ তোর সঙ্গে কারা দেখা করতে এসেছে। তখন তো বিদ্যুৎ অনিরুদ্ধ আর বাণীকে দেখেই উঠে আসে। তারপরে সঙ্গে সঙ্গে বাণীর কাছে আসার গিয়ে এসেই বলে, বাণী। তারপরেই বাণীর পায়ের কাছে বসে পানির কাছে ক্ষমা চাইতে থাকে বিদ্যুৎ আর বলে, বাণী আমাকে ক্ষমা করে দে। তুই ক্ষমা না করলে আমি যে কিছুতেই মুক্তি পাচ্ছি না। আমি অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা কর। তারপরে অনিরুদ্ধ তাকিয়ে থাকে। তখন বাণী বলে, শোনো, একদম নাটক করবে না। তোমার এই নাটকগুলো না অনেক দেখেছি। তুমি এখনো নাটক করছো, তাই না? তোমার যে শাস্তি হয়েছে সেই শাস্তি আমি দেইনি, সেটা না আইন দিয়েছে। তাই তোমাকে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। তোমার মতো একটা খারাপ মানুষের কোনো কিচ্ছু আমরা বিশ্বাস করি না। নাটক করছো, তাই না? আবার অন্য কোনো বড় ক্ষতি করার চেষ্টা করছো। তখনই বিদ্যুৎ বলে, না রে বাণী, বিশ্বাস কর, আমি না ভালো হয়ে গেছি। তারপরে বিদ্যুৎ অনিরুদ্ধের কাছে যায় গিয়ে বলে, স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি জানি অনেক অন্যায় করেছি আপনাদের সঙ্গে। আপনারা ক্ষমা না করলে যে আমি মরেও শান্তি পাবো না। তখন অনিরুদ্ধ বলে, শোনো বিদ্যুৎ, তুমি যা যা করেছো না সেই পাপের কোনো রকম কোনো ক্ষমা হয় না। তুমি কত বড় অন্যায় করেছো তুমি একবারও বুঝতে পেরেছো?
এখন আবার নাটক করছো? তখন বিদ্যুতের মা বলে, শোন বিদ্যুৎ, একদম নাটক করবি না। তোকে না আমি হাড়ে হাড়ে চিনি। তোর মতো খারাপ মানুষ কোনোদিনও ভালো হতে পারে না। তুই একটা খারাপ মানুষ। তুই এখন এখান থেকে বের হওয়ার জন্য বাণীর কাছে ক্ষমা চাইছিস, তাই তো? তোকে না কেউ ক্ষমা করবে না। আমি নিজেও তোকে ক্ষমা করব না। তুই এখন নাটক করছিস আমি জানি। তখন বিদ্যুৎ বলে, না আমি নাটক করছি না। তখন বাণী বলে, এখন আবার নতুন নাটক ফাঁদ পেতেছো, তাই না? তুমি চাও এখান থেকে বেরোতে, কিন্তু আমরা তো কোনো রকম কোনো তোমার ফাঁদে পা দেব না। তুমি এখান থেকে বেরোতে পারলে আমাদের আবার কোনো না কোনো ক্ষতি করবে। সেটা তো আমি হতে দেব না। তখনই জেলা সাহেব বলে, না মিস্টার চ্যাটার্জি, আসলে বিদ্যুৎ অন্যরকম হয়ে গেছে। ও কিন্তু জেলে ঠিক মতোই আছে। কোনো রকম কোনো অন্যায় করেনি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে